সাধারণত কিন্তু ডেভেলপ করতে সময় লাগে, 1-2 মাস সময় লাগে। এই জন্য সিমটম গুলো সাধারণত এত অ্যাকিউট হয় না, ক্রনিক ফিচার নিয়ে আসে, যে আস্তে আস্তে তার সিমটম হচ্ছে। এরকম প্লুরাল এফিউশনের পেশেন্ট যদি আসে, আমাদেরকে পরীক্ষাতে যেমন ভাইবা বোর্ডে কোশ্চেন করে অনেক সময় যে হোয়াট আর দ্য কজেস অফ প্লুরাল এফিউশন। যদি বলে কজেস অফ প্লুরাল এফিউশন, আমি বলবো স্যার ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল হতে পারে। ইউনিল্যাটারাল হলে সবচেয়ে কমন হলো টিউবারকুলার প্লুরাল এফিউশন, এছাড়া প্যারানিউমোনিক এফিউশন, তাছাড়া ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আর পালমোনারি ইনফার্ক্ট। এই কয়টা কজ আগে বলবো। এছাড়া রেয়ার কিছু কজ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, প্যানক্রিয়াটাইটিস আছে, রাপচার ইসোফেগাস আছে। এগুলো ভেরি রেয়ার কজ। আমরা অ্যাটলিস্ট প্রথম 3টা কজ খেয়াল রাখবো: টিউবারকুলার প্লুরাল এফিউশন, প্যারানিউমোনিক এফিউশন, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। বায়োলেটারাল এফিউশন যদি বলে, বায়োলেটারাল মিন এটা মোস্টলি ট্রানজুডেটিভ, এবং ট্রানজুডেটিভ এফিউশনের আমরা জানি যে 3 ফেইলিওর আগে চিন্তা করব। নাম্বার 1 হলো যে হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওরের মধ্যে বিশেষ করে রাইট হার্ট ফেইলিওর বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর। এরপরে হলো আমাদের হেপাটিক ফেইলিওর, যেমন সিএলডি, ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট। আর লাস্টে হলো রেনাল ফেইলিওর, যেমন নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট, অ্যাকিউট রেনাল ফেইলিওর, ক্রনিক রেনাল ফেইলিওর। This renal failure can also presented with bilateral effusion. ইফিউশনের পেশেন্ট আমাকে যদি এক্সামিন করতে দেয়, আমরা সাধারণত এক্সামিনে কি কি ফাইন্ডিং পেতে পারি? প্রথমত আমরা জানি যে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে আমরা পেশেন্টকে সাধারণত প্রপড আপ পজিশনে এক্সামিন করতে পারি, অথবা সিঙ্গেল পিলো বিহাইন্ড দ্য হেড। যদি পেশেন্টের শ্বাসকষ্ট থাকে তাহলে আমরা প্রপড আপ পজিশনে করব, আর না হলে মাথার পিছনে একটা বালিশ দিয়ে করব। পেশেন্টের অ্যানাটমিক পজিশন রাখার পরে আমরা শেপ অফ দ্য চেস্টটা দেখি, যে চেস্টটা কেমন। শেপ অফ দ্য চেস্টের পরে আমরা দেখি যে রেসপিরেটরি মুভমেন্টটা কেমন হচ্ছে, এটা কি অ্যাবডোমিনাল থোরাসিক না থোরাক অ্যাবডোমিনাল, বায়োলেটারাল সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল মুভমেন্টটা, ইজ দেয়ার এনি ভিজিবল ইম্পালস, ভিজিবল ভেইন অর ভেসেল ওভার দ্য চেস্ট ওয়াল। চেস্ট ওয়ালের উপরে কোনো ভিজিবল ইম্পালস দেখা যাচ্ছে কিনা, চেস্ট ওয়ালের উপরে ভিজিবল কোনো ভেইন দেখা যাচ্ছে কিনা। এছাড়া স্কার মার্ক আমরা দেখে থাকি, অথবা পাংচার মার্ক, স্কার মার্ক অর পাংচার মার্ক দেখা যেতে পারে। এটা দেখার পরে আমরা সাধারণত এখন পালপেশনে যাই। তবে আরেকটু বলে রাখি, ইন্সপেকশনে আমরা 2 জায়গা থেকে ইন্সপেক্ট করে থাকি। একটা হলো পেশেন্টের পাশে, পেশেন্টের রাইট হ্যান্ড সাইডে দাঁড়িয়ে, আরেকটা হলো মিড লাইন থেকে, হতে পারে পেশেন্টের পায়ের দিকে অথবা মাথার দিকে দাঁড়িয়েও আমরা দেখে থাকি। এই মিড লাইন থেকে দেখার সুবিধা হলো যে 2 দিক সিমেট্রিক্যালি মুভ করছে কিনা এটা দেখা যায়, কোনো দিকে অ্যাসিমেট্রিকই দেখা যাচ্ছে কিনা এটা বোঝা যায়। এই যে ইন্সপেকশনের যে ফাইন্ডিং গুলো, এর মধ্যে কি কি ফাইন্ডিং থাকতে পারে পজিটিভ ফাইন্ডিং? যেমন শেপ অফ দ্য চেস্ট। নর্মাল শেপ অফ দ্য চেস্ট থাকে যে ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি দেন দ্য ইন্ট্রোবোস্টো ডায়ামিটার, কিন্তু ইন কেস অফ ব্যারেল শেপ চেস্ট, আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার এন্ড অ্যান্টিবোস্টো ডায়ামিটারটা প্রায় সমান হয়ে যায়। তার মানে চেস্টটা অনেকটা রাউন্ডেড হয়ে যায়। এটা কিসে পাওয়া যায়? ব্যারেল শেপ চেস্ট আমরা সাধারণত সিওপিডি তে পেয়ে থাকি। সিওপিডি, অ্যাজমা আগে বলবে না, বলবে সিওপিডি, কারণ অ্যাজমাতে সাধারণত ব্যারেল শেপ হওয়ার সময় পায় না, সিওপিডি পেশেন্টদের থাকে। এরপরে আমরা বললাম যে এঙ্গোটস ভেইন ওভার দ্য চেস্ট ওয়াল কিসে হতে পারে? যেমন সুপ্রোভেনাকাবল অবস্ট্রাকশন, সুপ্রোভেনাকাবল অবস্ট্রাকশনের জন্য হতে পারে। এছাড়া কোয়ার্টেশন অফ অ্যাওর্টার জন্য হতে পারে, কোয়ার্টেশন অফ অ্যাওর্টা। এছাড়া আমরা ইন্সপেকশন আরো একটা জিনিস দেখি যে ইন্টারকোস্টাল চেস্ট ইন ড্রয়িং, আমাদের ইন্টারকোস্টাল যে রিবস গুলো আছে এর মাঝখানে চেস্ট ইন ড্রয়িং হচ্ছে কিনা। শ্বাস নেওয়ার সময় ভেতরের দিকে স্পেস গুলো ভিতরে ঢুকে যায় কিনা, ইন্টারকোস্টাল চেস্ট ইন ড্রয়িং। এছাড়া সুপ্রাক্লাভিকুলার, সুপ্রাস্টার্নাল স্ক্যাভেশন হয় কিনা, শ্বাস নেওয়ার সময় সুপ্রাক্লাভিকুলার, সুপ্রাস্টার্নাল এরিয়াতে ঢুকে যায় কিনা, স্ক্যাভেশন। এছাড়া আমরা নেকে দেখি যে এক্সেসরি মাসেল অফ রেসপিরেশন, এগুলো প্রমিনেন্ট হয়েছে কিনা, এক্সেসরি মাসেল অফ রেসপিরেশন প্রমিনেন্ট কিনা এটাও দেখা যায়।
আচ্ছা, আমরা পালপেশনে সাধারণত শুরু করি পজিশন অফ দ্য ট্রাকিয়া দিয়ে। ইন কেস অফ পজিশন অফ দ্য ট্রাকিয়া আমরা দেখবো যে এটা কোন দিকে ডেভিয়েশন আছে কিনা। এছাড়া আবার আমরা সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট দেখি, অ্যাপেক্স বিট দেখি, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট দেখি, টোটাল চেস্ট এক্সপানশন আমরা মেজার করে থাকি। তারপরে লাস্টে আমরা ভোকাল ফ্রেমিটাস এক্সামিন করে থাকি। আচ্ছা, এখন এই পজিশন অফ দ্য ট্রাকিয়াটা এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এখান থেকে অনেকগুলো কোশ্চেন করে যে হোয়াট আর দ্য কজেস অফ চেঞ্জ অফ পজিশন অফ ট্রাকিয়া। ট্রাকিয়ার পজিশন চেঞ্জ হতে পারে কিসে কিসে। আমরা এটা ভাগ করে বলতে পারি, ইন ফিউ কজ দেয়ার পুলিং অফ দ্য ট্রাকিয়া, ইন সাম ফিউ কজ দেয়ার ইজ পুশিং অফ দ্য ট্রাকিয়া। মানে ট্রাকিয়া টুয়ার্ডস দ্য লেশনও আসতে পারে, অ্যাওয়ে ফ্রম দ্য লেশনও যেতে পারে। টুয়ার্ডস দ্য লেশন তার মানে যেদিকে লাংয়ের লেশন হতে পারে ফাইব্রোসিস অফ দ্য লাং, কলাপস অফ দ্য লাং। আর অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাকিয়া, অ্যাওয়ে ফ্রম দ্য লেশন হতে পারে প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স। প্লুরাল ইফিউশন নিউমোথোরাক্সে অ্যাওয়ে ফ্রম দ্য লেশন হয়ে থাকে, লেশন থেকে দূরে চলে যায় ট্রাকিয়াটা। আচ্ছা, এছাড়া তোমাদেরকে পালপেশনে যেমন সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট বললাম, কিছু কিছু ডিজিজ আছে যেখানে বায়োল্যাটারালি সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট রিডিউস হয়, যেমন অ্যাজমা সিওপিডি। অ্যাজমা সিওপিডিতে বায়োল্যাটারালি চেস্ট মুভমেন্ট রিডিউস হবে, কিন্তু ইউনিল্যাটারাল মুভমেন্ট রেস্ট্রিক্টেড হতে পারে যে কোনো প্যাথোলজি ইন দা লাং। লাংয়ের একদিকে যদি কোনো প্যাথোলজি থাকে, যেমন প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, কনসোলিডেশন, ফাইব্রোসিস, কলাপস, যে কোনো একটাতে বায়োল্যাটারাল ইউনিল্যাটারাল একদিকে আমরা চেঞ্জ পেতে পারি। তাহলে বায়োল্যাটারাল আমরা সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট বায়োল্যাটারাল রেস্ট্রিক্টেড থাকে হলো অ্যাজমা, সিওপিডি আর ইউনিল্যাটারাল ডিজিজ গুলোতে। আমরা সাধারণত ভোকাল ফ্রেমিটাস যে দেখি, ভোকাল ফ্রেমিটাসে কি হতে পারে, হয় ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ হয় অর ডিক্রিজ হয়ে যাবে। ইনক্রিজ কখন হয় খেয়াল রাখবে, যখন লাংটা সলিডিফাই হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ হবে। লাং শক্ত হয়ে যাবে কিন্তু এর মধ্যে বাতাস চলাচল ঠিক থাকবে, এয়ার মুভমেন্ট ঠিক থাকবে। যেমন কনসোলিডেশন, কনসোলিডেশনে লাং টিস্যুটা, ফাইব্রাস টিস্যু, স্পঞ্জি টিস্যুটা এক জায়গায় কনসোলিডেট হয়ে যায় ইনফেক্টেড হয়ে। আমরা জানি যে যে কোনো হার্ড সারফেসে সাউন্ড ট্রান্সমিশন বেশি হয়, sound transmission is more in the hard surface. That's why when you become consolidated, the sound transmission increases, and which causes increase in the vocal fremitus, increase in the vocal resonance and bronchial sound. আর কিছু হতে পারে যেমন ফাইব্রোসিস অফ দ্য লাং, ফাইব্রোসিসেও লাং ছোট হয়ে আসে, তারপরে শক্ত হয়ে আসে। ফাইব্রোসিস লাংয়েও আমাদের ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ হবে, ভোকাল রেজোনেন্স ইনক্রিজ হবে, এবং ফাইব্রোসিস অফ দ্য লাং এর ছাড়া কারো যদি এমন থাকে যে একজনের পেরিফেরিতে কলাপস উইথ প্যাটার্ন ব্রঙ্কাস, এই জিনিসটা আমরা সাধারণত তোমাদের বলতে চাই না, কারণ তোমাদেরকে বললে কনফিউশন হয়। তোমরা সাধারণত জানবে যে কলাপস মানেই হলো সেন্ট্রাল কলাপস, লাংয়ে কলাপস মানেই সেন্ট্রাল কলাপস। সেন্ট্রাল কলাপস মানে ব্রঙ্কাসের মধ্যে কোনো কিছু লেশন আছে যার কারণে একদিকে লাং পুরোটাই কাজ বন্ধ করে দেয় বা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি এমন হয় পেরিফেরিতে কোনো একটা সেগমেন্ট, ছোট একটা সেগমেন্ট কলাপস হয়েছে এবং ওই সেগমেন্ট পর্যন্ত এয়ার ট্রাভেলিং ঠিক আছে, তার মানে বাতাস ঠিক মতন যায়, তাহলে আবার কিন্তু ভোকাল ফ্রেমিটাস, রেজোনেন্স এগুলো ইনক্রিজড হবে। তাহলে জেনারেল থিওরি হলো তোমরা জেনে রাখো যে যদি কলাপস হয় all should be reduced case of collapse of the lung. আচ্ছা, তোমাদের এর বাইরে যেমন আমরা জানি যে পারকাশন করে থাকি, পালপেশনের পরে আমরা পারকাশন করি। পারকাশন নোট ওভার দ্য চেস্ট ওয়াল ইজ ইউজুয়ালি রেজোনেন্ট। পারকাশন নোট আমরা যখন চেস্ট ওয়ালের উপরে পারকাস করি এটা সাধারণত রেজোনেন্ট সাউন্ড হয়। কিন্তু যদি
কিছু কিছু কন্ডিশন আছে, যেমন প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনে সাউন্ডটা স্টোনি ডাল হয়ে যায়। প্লুরাল ইফিউশনে সাউন্ডটা স্টোনি ডাল হয়ে যায়। যদি কনসোলিডেশন হয় তাহলে পারকাশন নোট হবে উডি ডাল। যদি কলাপস হয় তাহলে পারকাশন নোট হবে জাস্ট ডাল। যদি ফাইব্রোসিস হয় তাহলে পারকাশন নোট হবে জাস্ট ডাল। তাহলে কয়েকটা এক্সেটিভ আছে, যেমন প্লুরাল ইফিউশনে পারকাশন নোট হয় স্টোনি ডাল, কনসোলিডেশনে পারকাশন নোট হয় উডি ডাল। উডি মানে কাঠ, কাঠের মতন। এছাড়া আমরা যে কলাপস জানি, ফাইব্রোসিস জানি, এগুলোতে জাস্ট শুধু ডাল হবে, অন্য কিছু অ্যাডজেক্টিভ নাই। ডিউরিং অসকালটেশন বাবু মাহমুদ বলতেছি, সরি আমি বারবার হাই তুলতেছি, রাতে ঘুম হয়নি আমার কালকে, এমন টায়ার্ড লাগছে ঘুমিয়ে পড়ে যাচ্ছি। একটু কফি খাবো আমি তোমাদের সামনে, তোমাদেরকে অফার করতে পারছি না, মনে মনে খেয়ে নাও। তোমরা আছো না তোমরা ঘুমিয়ে গেছো? আছি স্যার। আছি স্যার। ঘুমিয়ে ঘুমিয়ে শুনো, আমিও ঘুমিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের অসকালটেশনে খেয়াল রাখবে যে আমরা কি কি জিনিস অসকালটেশনে দেখে থাকি। একটা হলো প্রথমে ব্রেথ সাউন্ড। আমরা অলওয়েজ অসকালটেশনে ব্রেথ সাউন্ড দেখি। ব্রেথ সাউন্ডের পরে আমরা অ্যাডেড সাউন্ড দেখি, এছাড়া ভোকাল রেজোনেন্স দেখি। তাহলে ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড, ভোকাল রেজোনেন্স। ব্রেথ সাউন্ড কি কি হতে পারে? ব্রেথ সাউন্ড প্রথমে হলো ভেসিকুলার ব্রেথ সাউন্ড, যেটা নর্মাল ব্রেথ সাউন্ড। ভেসিকুলার ব্রেথ সাউন্ড, ভেসিকুলার, দ্য প্যাটার্ন অফ ভেসিকুলার ব্রেথ সাউন্ড ইজ the inspiration is more than the expiration. এক্সপিরেশনের চেয়ে ইন্সপিরেশনটা বড় হবে। কিন্তু এমন হতে পারে কিছু ডিজিজে ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন। সাধারণত ভেসিকুলার এক্সপিরেশন, ভেসিকুলার ব্রেথ সাউন্ডে ইন্সপিরেশন এক্সপিরেশনের মাঝখানে কোনো গ্যাপ থাকে না। ইন্সপিরেশনটা বড় হয়, তারপরে উইদাউট গ্যাপ এক্সপিরেশনটা ছোট হয়। কিন্তু প্রলং এক্সপিরেশন হলে এই এক্সপিরেশনটা অনেক লম্বা হয়ে যায়। কিসে পাওয়া যায়? যেমন অ্যাজমা, সিওপিডি। অ্যাজমা, সিওপিডিতে আমাদের এক্সপিরেটরি সাইকেলটা বড় হয়ে যাবে। এছাড়া আছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডে আমাদের ইন্সপিরেশন এক্সপিরেশন প্রায় ইকুয়াল হয়ে যায়, তার মানে এক্সপিরেশনটা ভালো শোনা যায়, এবং দেয়ার উইল বি গ্যাপ ইন বিটুইন দ্য ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। তার মানে আমাদের ইন্সপিরেশন এক্সপিরেশন দুটাই খুব ভালো শোনা যাবে। কিসে পাওয়া যায় সাধারণত ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড? নাম্বার 1 হলো নিউমোনিক কনসোলিডেশন, তার মানে কনসোলিডেশন সবার আগে। এরপরে ফাইব্রোসিসও পাওয়া যেতে পারে। তাহলে কনসোলিডেশন পাওয়া যেতে পারে, ফাইব্রোসিস পাওয়া যেতে পারে। তোমাদেরকে এই ব্রেথ সাউন্ড গুলো পরীক্ষাতে আঁকতে দেয় অনেক সময়, মানে ভাইবা বোর্ডে তোমার সামনে কাগজ দিয়ে বলবে যে তুমি আমাকে এঁকে দেখাও কিভাবে ইন্সপিরেশন এক্সপিরেশনে হয়। এটা ম্যাকলোডে দেখবে বা হাচিসনের ছবি দেওয়া আছে, ওই ছবি ওয়াইজ আঁকলে হবে। আচ্ছা, এরপরে আমরা অ্যাডেড সাউন্ড দেখে থাকি। অ্যাডেড সাউন্ড কি হতে পারে ডিউরিং অসকালটেশনে? প্রথম অ্যাডেড সাউন্ড হলো যেমন ক্রিপিটেশন হতে পারে, ক্রিপিটেশন হতে পারে। এরপরে রংকাই হতে পারে, ক্রিপিটেশন হতে পারে, রংকাই হতে পারে। ক্রিপিটেশন মানে হলো ডিউরিং ইন্সপিরেশন বা এক্সপিরেশন আমাদের কিছু বাবলিং সাউন্ড পাওয়া যায়, কিছু বাবলিং সাউন্ড পাওয়া যায়, পটপট করে, এটা হলো ক্রিপিটেশন। আচ্ছা, এছাড়া আমাদের রংকাই পাওয়া যায়। রংকাই মানে হলো ডিউরিং এক্সপিরেশনে এখানে মিউজিক্যাল সাউন্ড হতে পারে। কিসে হয়? যেমন অ্যাজমা, সিওপিডি। অ্যাজমা, সিওপিডিতে শ্বাস ছাড়ার সময় ডিউরিং এক্সপিরেশনে এরকম সাউন্ড হতে পারে, যেটাকে আমরা রংকাই বলে থাকি, মিউজিক্যাল সাউন্ড। কারো যদি এই মিউজিক্যাল সাউন্ডটা উইদাউট স্টেথও শোনা যায় তাহলে আমরা এটাকে হুইজ বলি। তাহলে স্টেথো ছাড়াই যদি শোনা যায় তাহলে এটাকে হুইজ বলে, স্টেথো যদি শুনতে হয় তাহলে এটাকে রংকাই বলে। এবং হুইজ এন্ড রংকাই বোথ আর এক্সপিরেটরি, ডিউরিং এক্সপিরেশনে শোনা যায়।
বাট যদি ইন্সপিরেশনে শোনা যায় তাহলে কি চিন্তা করব? ইন্সপিরেশনে শোনা গেলে আমরা চিন্তা করব যে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। এক্সপিরেশনে শোনা গেলে এর অর্থ হলো লোয়ার এয়ার অবস্ট্রাকশন, আর ইন্সপিরেশন শোনা গেলে এর অর্থ হলো আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। আপার এয়ারওয়ে মানে যেমন ল্যারিংস, ট্রাকিয়া এসব জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে। যেমন বাচ্চাদের হুপিং কাফ হলে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, কখনো এরকম স্ট্রাইডার পাওয়া যেতে পারে, ডিউরিং ইন্সপিরেশনে সাউন্ড পাওয়া যায়। আচ্ছা, লাস্টলি আমাদের অসকালটেশনে আমরা যে পোস্ট টিবি ফাইব্রোসিস মানে প্যাশেন্টের টিউবারকুলোসিস হয়েছিল, এখন ফাইব্রোসিস হয়ে গেছে, লাংয়ের একদিকে শক্ত হয়ে গেছে। এবং ফাইব্রোসিস পেশেন্ট গুলো চেস্টটা দেখলেই বোঝা যায় যে চেস্টের অ্যাপেক্সের জায়গায় আপার জোনে দেখা যায় চেস্ট ওয়ালটা ডিপ্রেসড হয়ে আছে, চেস্ট ওয়ালের মুভমেন্টটাও কমে গেছে ওই জায়গায়, এবং শোল্ডার ড্রপিং পাওয়া যায়। পেশেন্টকে যদি আমি দাঁড়া করাই হাত দুটো ছেড়ে দিয়ে, দেখা যায় যেদিকে ফাইব্রোসিস হয়েছে ওদিকে শোল্ডারটা দেখা যায় নিচের দিকে পড়ে যায়, মানে শোল্ডারের অ্যালাইনমেন্ট ঠিক মতো থাকে না, একদিকে বেশি এরকম ঝুলে থাকে। এই ফাইব্রোসিস পেশেন্ট গুলো ইন্সপেকশনে কমন ফাইন্ডিং হলো যে ডিপ্রেশন অফ দ্য চেস্ট অর ফ্ল্যাটেনিং অফ দ্য চেস্ট, এছাড়া রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকবে, ভোকাল ফ্রেমিটাস সাধারণত বেড়ে যায় ফাইব্রোসিসে ভোকাল ফ্রেমিটাস বেড়ে যায়। পজিশন অফ দ্য ট্রাকিয়া সাধারণত টুয়ার্ডস দ্য লেশন, যেদিকে লেশন থাকে ওদিকে ট্রাকিয়াটা শিফট করে। ফাইব্রোসিস পেশেন্টের যদি আমি পারকাস করি, পারকাশন নোট একটু আগে বলেছি যে ডাল পাওয়া যাবে, জাস্ট ডাল, এবং ভোকাল ফ্রেমিটাস দেখলে ফ্রেমিটাস উইল বি ইনক্রিজড, ফাইব্রোসিসে ভোকাল ফ্রেমিটাস বেড়ে যায়। আর যদি অসকালটেট করি, অসকালটেশনে সাধারণত এখানে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়, বলা হয় লো পিচ ব্রঙ্কিয়াল। লো পিচ মানে হলো যে ব্রঙ্কিয়াল সাউন্ড কিন্তু সাউন্ডটা খুব বেশি শোনা যাচ্ছে না, অত বেশি হার্টস না। আচ্ছা, কেউ যদি লাংয়ে ফাইব্রোসিস ভালো করে দেখতে চায় কিভাবে দেখা যেতে পারে? আমরা সাধারণত সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করি, HRCT অফ দ্য চেস্ট, হাই রেজুলেশন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। এটা করলে লাংয়ের ফাইব্রোসিস খুব সুন্দর তখন বোঝা যায় কোন জায়গায় কতটুকু ফাইব্রোসিস হয়েছে, এবং আন্ডারলাইন প্যাথোলজিটাও অনেক সময় অ্যাসেস করা যায়। আচ্ছা, তোমাদের টিউবারকুলোসিস একটা কমন চ্যাপ্টার ইন কেস অফ রেসপিরেটরি সিস্টেম, কিন্তু টিউবারকুলোসিসের কোনো ডাইরেক্ট পেশেন্ট সাধারণত দেওয়া হয় না, কারণ টিউবারকুলোসিসের পেশেন্টগুলো ইনফেকশাস থাকে, এগুলো ছড়ানোর সম্ভাবনা থাকে। আমরা সাধারণত পরীক্ষাতে ডাইরেক্ট টিবি প্রেজেন্ট থাকবে এরকম পেশেন্ট কমই দেওয়া হয়। তবে টিবি সম্বন্ধে ডিটেল তোমাদেরকে জানতে হবে। টিবির যে কমন যে কোশ্চেন গুলো, যেমন এরা কি ধরনের অর্গানিজম, তারপরে টিবিতে আমরা জিজ্ঞাসা করে থাকি যে কোন কোন সিস্টেমে টিউবারকুলোসিস হয়ে থাকে। কমনলি কোন সিস্টেমে হয়? রেসপিরেটরি সিস্টেমে, যেটাকে পালমোনারি টিবি বলি আমরা। 80% কেসে পালমোনারি টিবি, বাকি 20% হলো এক্সট্রা পালমোনারি। এক্সট্রা পালমোনারি মানে কোথায় কোথায় হতে পারে? যেমন প্লুরাল স্পেসে হতে পারে, যেটাকে আমরা প্লুরাল ইফিউশন বলি। এছাড়া লিম্ফ নোডসে হতে পারে, খুব কমন সার্ভাইকাল লিম্ফ নোডে টিবি হয়। এছাড়া অ্যাবডোমিনাল টিবি হতে পারে, জয়েন্টসে হতে পারে, বোনসে হতে পারে। তারপরে ডিসেমিনেটেড টিবি হতে পারে। ডিসেমিনেটেড টিবি মানে হলো অনেক জায়গায় যেটা ছড়িয়ে যায়, ডিসেমিনেশন। টিবি সম্বন্ধে তোমাদেরকে কমন একটা কোশ্চেন করবে যে কমন সিমটম গুলো বলো টিবির। টিবির কমন সিমটম গুলো কি হয়? প্রথমত হলো ক্রনিক কাফ। ক্রনিক কাফ মানে হলো মোর দেন 2 উইকস, 2 সপ্তাহের বেশি কাশি।
কাশিটা হবে প্রোডাক্টিভ এবং অকেশনালি হেমোটাইসিসের হিস্ট্রি থাকতে পারে, যে মাঝে মাঝে রক্ত যেতে পারে। আচ্ছা, এই পেশেন্টটা এই কাশি সাথে জ্বর যে থাকে, জ্বরটা সাধারণত ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আমরা বলি, যে পেশেন্টের বিকালের দিকে বা রাতের দিকে জ্বর হয়। কাশি ছাড়াও পেশেন্টের ওয়েট লস একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি। এই পেশেন্টের ওয়েট লস হয়েছে কিনা এই হিস্ট্রি নিতে হবে। আল্লাহ, আচ্ছা, থ্যাংক ইউ। আমরা রেজিমেন্ট কি ইউজ করা হয় পরীক্ষাতে, খুব কমন কোশ্চেন। আমরা জানি যে টিবিতে আমরা যদি পালমোনারি টিবি হয়ে থাকে ক্যাটাগরি 1 এ আমরা 6 মান্থ ট্রিটমেন্ট দিয়ে থাকি। 6 মান্থের মধ্যে প্রথম 2 মান্থে আমরা সাধারণত 4 এফডিসি দিয়ে থাকি, পরের 4 মাসে আমরা 2 এফডিসি দিই। 4 এফডিসির মধ্যে কি কি ড্রাগ আছে? রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, পাইরিজিনামাইড, ইথাম্বুটল। পরের 2 মাসে হলো শুধু রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড। তাহলে এই রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড পুরো 6 মাস দিতে হয়। আর পাইরিজিনামাইড 2 মান্থ। এই টিবির যে ড্রাগ গুলো, এই ড্রাগের ডোজ পরীক্ষাতে রিটেনে আসে। কিভাবে আসবে? তোমাকে একটা সিনারিও দিবে যেখানে বডি ওয়েট উল্লেখ করা থাকে, তোমাকে বডি ওয়েট অনুযায়ী এই ড্রাগগুলোর ডোজ জানতে হবে, যে পার কেজি বডি ওয়েটে কত মিলিগ্রাম করে ওষুধ দিতে হয়। আচ্ছা, এই টিবি ড্রাগের সাইড এফেক্ট পরীক্ষাতেও স্যারদের খুব প্রিয়। সাইড এফেক্টের মধ্যে সবচেয়ে কমন সাইড এফেক্ট হলো যে পেশেন্টের হেপাটাইটিস হতে পারে, জন্ডিস হতে পারে। এছাড়া স্পেসিফিক কিছু সাইড এফেক্ট আছে, যেমন আইসোনিয়াজাইটের জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, পাইরিজিনামাইডের জন্য সাধারণত হেপাটাইটিস হয়, রিফাম্পিসিনের জন্য হেপাটাইটিস হতে পারে, ইথাম্বুটলের জন্য আমরা বলি যে অপটিক নিউরাইটিস, চোখের ক্ষতি হতে পারে। আর স্ট্রেপ্টোমাইসিন যদি ইউজ করা হয় তাহলে অটোরেক্সোসিটি হতে পারে কানে। কখন দেওয়া হয় সাধারণত, কখন খেতে হয়? সাধারণত মর্নিং এ ব্রেকফাস্টের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে খেতে হয়, তার মানে এমটি স্টমাকে খেতে হয়। এমটি স্টমাকে খেতে হবে। এমটি স্টমাকে না খেলে এদের অ্যাবজর্পশন ঠিক মতন হয় না। আর এখানে যে আইসোনিয়াজাইড ইউজ করে, এটার কারণে যে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, এটা প্রিভেন্ট করার জন্য আমরা সাধারণত পাইরিডক্সিন পেশেন্টকে 6 মাসে পাইরিডক্সিন খেতে দেই। প্রতিদিন একটা করে 6 মাস আমরা খেতে দেওয়া হয়। স্যার, ডোজেজ ক্যালকুলেশনটা কিভাবে করব বডি ওয়েট দিয়ে, এটা একটু বলা যায়? হ্যাঁ, এটা আমাদের দেখবে যে প্রতিটা ড্রাগের বইতে ডোজ এভাবে দেওয়া আছে যে কত মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিতে হবে, কত মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিতে হবে, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো, তাহলে এটা হলে ইন্ডিভিজুয়াল ড্রাগ আমরা লিখে দিব যে রিফাম্পিসিন এত মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে, তার বডি ওয়েট এত থাকলে টোটাল এত আসবে। আরেকটা আছে হলো রেঞ্জে আমরা দেই, যে কিছু রেঞ্জ আছে যে অনুযায়ী আমরা 4 এফডিসি কয়টা খেতে দিব তাকে, 3টা না 4টা না 2টা, এটা একটা রেঞ্জ আছে যেখানে ফিক্সড ডোজ কম্বিনেশন দেওয়া হয়। ইম্পর্টেন্ট হলো যে পার কেজি বডি ওয়েটের যে হিসাবটা আছে, কোনটা কত মিলিগ্রাম দিতে হবে এই হিসাবটা, এটা পরীক্ষাতে ওটাই জিজ্ঞাসা করে, রিটেনে ওটাই লিখতে হয় যে বডি ওয়েট 60 কেজি থাকলে তাহলে রিফাম্পিসিন পার কেজি বডি ওয়েটের যত দেওয়া আছে ওই হিসেবে কতটুকু হবে। এইভাবে সাধারণত 20 মিলিগ্রামকে 60 দিয়ে গুণ দিলে যত আসে, তার মানে পার ডে এত মিলিগ্রাম সে পাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, রেসপিরেটরি থেকে তোমাদের আনইউজুয়াল ডিজিজের মধ্যে একটা আছে হলো লাং অ্যাবসেস। পরীক্ষাতে অনেক সময় লাং অ্যাবসেসের এক্সরে দেয় এবং জিজ্ঞাসা করো, তোমাদের ভাইভা বোর্ডে যেহেতু এক্সরে থাকবে, তোমরা এখানে ব্যাক করলে আমি তোমাদের আসার পরে তোমাদেরকে যখন আমরা থিওরিটিক্যাল ক্লাস ক্লিনিক্যাল ক্লাসগুলো নিব। লাং অ্যাবসেসে কিছু কোশ্চেন করে, যেমন একটা লাং অ্যাবসেস পেশেন্ট সাধারণত কি ফিচার নিয়ে আসে। আমরা জানি যে যে কোনো অ্যাবসেস মানে হাই গ্রেড ফিভার নিয়ে আসে, সাধারণত সুইঙ্গিং টাইপ অফ টেম্পারেচার থাকে, যেমন টেম্পারেচার অনেক বেশি, পেশেন্ট এসে বলবে স্যার আমার 103-4 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর হয়ে যায়, তার সাথে প্রোডাক্টিভ কাফ। প্রোডাক্টিভ কাফটা কি ধরনের স্পুটাম থাকে? সাধারণত থিক ফাউল স্মেলিং স্পুটাম থাকে। থিক ফাউল আমাদের এই পেশেন্টের ক্লাবিং এর একটা ইম্পর্টেন্ট কজ হলো যেমন লাং অ্যাবসেস, এবং লাং অ্যাবসেস একমাত্র কজ যেখানে উইথিন 10 ডেজ এর মধ্যে 10 দিনের মধ্যে পেশেন্টের ক্লাবিং ডেভেলপ করে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ক্লাবিং ডেভেলপ করতে সময় লাগে, যেমন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ব্রঙ্কিকটাসিস, কিন্তু ক্লাবিং এ খুব র্যাপিড লাং অ্যাবসেসে খুব র্যাপিড ক্লাবিং ডেভেলপ করে। লাং অ্যাবসেস কাদের হয় সাধারণত? প্রথমত হলো যে যদি কেউ ইমিউনো কম্প্রোমাইজ থাকে তার হওয়ার চান্স বেশি থাকে। যদি লাংয়ে ইমিউনো কম্প্রোমাইজ মানে যেমন ডায়াবেটিস মেলিটাস, একজনের আগে থেকে কোন স্টেরয়েড পাচ্ছে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ পাচ্ছে, তাদের হওয়ার চান্স থাকে। কারণ লাংয়ে আগে থেকে স্কারিং আছে, যেমন লাংয়ে ফাইব্রোসিস আছে, আগে একবার লাংয়ে ইনজুরি হয়েছিল, এসব পেশেন্টেরও লাং অ্যাবসেস হওয়ার চান্স বেশি থাকে। এছাড়া যদি পেশেন্ট আনকনসিয়াস থাকে, কখনো কোনো সময় আনকনসিয়াস যদি থাকে, তখন অ্যাসপিরেট করে, সাধারণত অ্যাবডোমিনাল কন্টেন্ট বা ওরাল কন্টেন্ট অ্যাসপিরেট করে লাং অ্যাবসেস ডেভেলপ করে। এছাড়া ডেন্টাল সার্জারির সময় যদি লং স্ট্যান্ডিং ডেন্টাল সার্জারি কেউ থাকে, তখনও এই যে অ্যাসপিরেশনের মাধ্যমে লাং অ্যাবসেস হতে পারে। জেনারেল অ্যানাস্থেশিয়ার পরেও অনেক সময় লাং অ্যাবসেস হতে পারে। জেনারেল অ্যানাস্থেশিয়াতেও কেউ কোনো পেশেন্ট আনকনসিয়াস যদি তাকে রিকভারি পজিশনে না রাখা হয়, তাহলে ওরাল সিক্রেশন গুলো সব লাংয়ে চলে যাবে এবং ইনফেক্টেড হয়ে লাং অ্যাবসেস হতে পারে। এছাড়া আনকনসিয়াস পেশেন্ট যদি বমি করে, তাহলেও লাংয়ে অ্যাসপিরেট হয়ে লাং অ্যাবসেস হতে পারে। পরীক্ষাতে বলা হয় যে একটা লাং অ্যাবসেস পেশেন্টের কতদিন অ্যান্টিবায়োটিক দিবে। খেয়াল রাখবে, লাং অ্যাবসেস মানেই এটা 4 to 6 উইক অ্যান্টিবায়োটিক দিতে হবে। লাং অ্যাবসেস মানেই 4 to 6 উইকস অ্যান্টিবায়োটিক দিতে হবে, মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ। এবং অ্যান্টিবায়োটিক রেজিমেন্টটা কি হবে? লাং অ্যাবসেসের জন্য রেজিমেন্ট আমরা যেটা ঠিক করি যে যেন গ্রাম পজিটিভ, নেগেটিভ এবং অ্যানারোবস 3 ধরনের কাভারেজ যেন থাকে। এবং প্রথম সাধারণত 1-2 সপ্তাহ আমরা ইনজেক্টেবল দিই, পরের 2 সপ্তাহ আমরা ওরাল ফর্মে দিই। কি ড্রাগ দিয়ে শুরু করা যেতে পারে? প্রথমে হলো ইনজেকশন কোঅ্যামোক্সিক্ল্যাব। ইনজেকশন কোঅ্যামোক্সিক্ল্যাবে যেহেতু ইনজেক্টেবল ইউজ করব, আমরা ইনজেক্টেবল ফর্মে 1.2 গ্রাম 8 আওয়ারলি আমরা শুরু করে থাকি, সাধারণত 10 to 14 ডেজ দেব। এবং কোঅ্যামোক্সিক্ল্যাব আমরা জানি যে এটা অ্যামোক্সিসিলিন উইথ ক্ল্যাভেরিক অ্যাসিডের কম্বিনেশন, এবং মোস্টলি গ্রাম পজিটিভ অর্গানিজমগুলোকে সে কভার দিয়ে। তাহলে গ্রাম নেগেটিভ কভারেজের জন্য আমরা কি ইউজ করতে পারি? এখানে আমরা জেন্টামাইসিন অথবা এমিকাসিন ইউজ করতে পারি। জেন্টামাইসিন অর এমিকাসিন। আর লাস্ট অফ অল হলো যে অ্যানারোবস কভার করার জন্য মেট্রোনিডাজোল দিতে হয়। এখন কথা হলো লাং অ্যাবসেসে অ্যানারোবস কোথা থেকে আসবে? অ্যানারোবস আসে পসিবিলিটিস হলো, আমরা জানি যে অ্যাসপিরেট করে লাং অ্যাবসেস হতে পারে, এটা কোনো ভমিট অ্যাসপিরেট করতে পারে, ওরাল সিক্রেশন অ্যাসপিরেট করতে পারে। যেহেতু জিআই ট্র্যাকে আমাদের অ্যানারোবস গ্রাম নেগেটিভ অর্গানিজম থাকে, এই জন্য আমাদেরকে গ্রাম নেগেটিভ কভারেজ এবং অ্যানারোবস কভারেজ কভার করতে হবে। তাহলে টোটাল অ্যান্টিবায়োটিক শুড বি 4 to 6 উইকস। ফার্স্ট 2 উইকস ক্যান বি ইনজেক্টেবল, দেন ওরাল ফর্মে আমরা সুইচ ওভার করব। লাং অ্যাবসেসে কমপ্লিকেশন হতে পারে, কোনো কমপ্লিকেশন হতে পারে কিছু, যেমন একটা হেমোটাইসিস হতে পারে। অনেক সময় দেখা যায় একটা আর্টারি ওখানে রাপচার করে হেমোটাইসিস হলো। অনেক সময় অ্যাবসেস ব্রাস্ট করে
পেশেন্ট পায়োথোরাক্স নিয়ে আসে, নিউমোথোরাক্স নিয়ে আসে। যদি লাং অ্যাবসেসটা পেরিফেরিতে দিকে থাকে তাহলে অনেক সময় অ্যাবসেস বাস্ট করে পায়োথোরাক্স বা নিউমোথোরাক্স নিয়ে আমাদের কাছে আসে। তোমাদেরকে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা সম্বন্ধে পরীক্ষাতে সাধারণত খুব বেশি ডিটেল ধরে না, এতটুকুই ধরতে পারে যে এই কার্সিনোমাটা লাং ক্যান্সারের নাম ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বলে কেন, বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা কেন বলে। কারণ লাং ক্যান্সারের 90%ই অরিজিনেট করে হলো ব্রঙ্কাসের এপিথেলিয়াম থেকে। লাং ক্যান্সারের 90%ই অরিজিনেট করে ফ্রম দ্য ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম। এই জন্য লাং অ্যাবসেসকে সাধারণত ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলে জানা হয়। এখন কি কি ধরনের লাং ক্যান্সার আছে আমরা ক্লিনিক্যাল পারপাসে দুভাগে ভাগ করি, স্মল সেল লাং ক্যান্সার আর নন স্মল সেল। কারণ দুইটা ট্রিটমেন্ট দুই রকম। স্মল সেলে সাধারণত আমরা আগে কেমোথেরাপি দিয়ে শুরু করি, আর নন স্মল সেলে রেডিও কেমো দুইটা কম্বিনেশন দেওয়া হয়। নন স্মল সেল কি কি আছে, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, এডিনোকার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা, এরকম কিছু কিছু। তোমাদেরকে এতটুকু জানলে হবে যে ক্লিনিক্যালি এটা দুই ভাগে ভাগ করা হয়, স্মল সেল, নন স্মল সেল। মোস্ট অফ দ্য লাং ক্যান্সারের পেশেন্ট কলাপস অফ দ্য লাং নিয়ে আসে আমাদের কাছে, হেমোটাইসিস নিয়ে আসে, তার রক্ত যায় কাশির সাথে এবং লাং কলাপস হয়ে আসে। কেন কলাপস হয়? একটু আগে যে বললাম যে 90% লাং ক্যান্সারই এন্ডোব্রঙ্কিয়াল, মানে ব্রঙ্কাসের এপিথেলিয়ামের মধ্যে গ্রো করে। তা যদি ওখানে গ্রো করে তাহলে কি হবে, ওই ব্রঙ্কাসটা সাধারণত অবস্ট্রাক্টেড হয়ে যাবে। ওই ব্রঙ্কাসটা অবস্ট্রাক্টেড হয়ে গেলে পেশেন্টের লাংটা কলাপস হয়ে যাবে এবং পেশেন্টের ব্রঙ্কাসের এপিথেলিয়ামটা ইরোডেড হয়ে ওখান থেকে ব্লিডিং হবে এবং পেশেন্ট হেমোটাইসিস ডেভেলপ করবে। এছাড়া প্লুরাল ইফিউশন হতে পারে, হেমোরোজিক ইফিউশন। সাধারণত প্লুরাল ইফিউশনটা হলে আমরা দেখি যে ব্লাড স্টেইন হেমোরোজিক ইফিউশনে পাওয়া যায়। আচ্ছা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমার আমরা জানি যে জেনারেল এক্সামিনেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হলো ক্লাবিং, ফিঙ্গার ক্লাবিং ডেভেলপ করে এবং হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি। আমরা কি করব, ক্লাবিং ছাড়াও এই যে প্রক্সিমাল ডিসটাল এন্ড অফ দা এই যে রেডিয়াস আমরা তারপরে টিবিয়া ফিবুলা এই জায়গায় আমরা চাপ দিই, চাপ দিলে ব্যথা ফিল করে, এটাকে এটা অস্টিওআর্থ্রোপ্যাথি বলে, হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি। এটা ক্লাবিং এর সাথে পাওয়া যায় ব্রঙ্কোজেনিক কার্সিনোমায়। এছাড়া ব্রঙ্কোজেনিক কার্সিনোমায় তোমাদেরকে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম সম্বন্ধে একটু জিজ্ঞেস করবে। আমরা জানি যে প্যারানিওপ্লাস্টিক সিমটমস আর নন মেটাস্টেটিক ফিচার which can be occur without metastasis, like mostly fewer endocrine feature in case of small cell carcinoma. Small cell carcinoma কি হতে পারে, যেমন একটা কমনেস্ট হলো সিয়াদ হতে পারে, syndrome of inappropriate ADS secretion। এছাড়া আমরা জানি যে পেশেন্টের অনেক ক্ষেত্রে পিগমেন্টেশন ডেভেলপ করে। কেন পিগমেন্টেশন গুলো ডেভেলপ করে? এই স্মল সেল কার্সিনোমায় সাধারণত মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়, এই হরমোনগুলোও আমাদের এই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম করে থাকে। এছাড়া আরো কিছু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম আছে, যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, মায়োসাইটিস হতে পারে, তারপরে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস হতে পারে। তাহলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম সম্বন্ধে তোমাদেরকে একটু জানতে হবে। তোমাদের দেখবে যে আব্দুল্লাহ স্যারের যে শর্ট কেসের বইটা আছে ওখানে সুন্দর প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম সম্বন্ধে দুই একটা কথা লেখা আছে, ওটা টেবিলটা পড়লেই হবে। কি কি সিনড্রোম হয়, কোন টিউমারে হওয়ার সম্ভাবনা বেশি। এনলার্জ সুপ্রাভাস্কুলার যে লিম্ফ নোডটা হয় এটা কি ভার্সাস গ্ল্যান্ড যেটা সেটাই? না, ভার্কোস গ্ল্যান্ড কিন্তু অন্য জিনিস। ভার্কোস গ্ল্যান্ড হলো আমাদের লেফট, যদি সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা বড় হয়ে যায়, লেফট সাইডে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড বড় হয়ে গেলে আমরা ভার্কোস গ্ল্যান্ড বলি। এখন এটার কমনেস্ট কজ কিন্তু হলো টেস্টিকুলার কার্সিনোমা। টেস্টিকুলার টিউমার কমনেস্ট কজ হলো টেস্টিকুলার টিউমার। এছাড়া আমাদের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা থেকেও হতে পারে,
ইন্টার অ্যাবডোমিনাল যে কোনো ম্যালিগন্যান্সি থেকে হতে পারে। তবে টেস্টিকুলার টিউমারের কারণে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা যে এনলার্জড হয় এটাকেই আমরা সাধারণত ভার্কোজ গ্ল্যান্ড বলে জানি। থ্যাংক ইউ স্যার। সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডস কারো যদি এনলার্জ পাওয়া যায় তার মধ্যে ইম্পর্টেন্ট কজের মধ্যে যেমন সিএ স্টোমাক আছে, তারপরে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আছে, ব্রেস্ট কার্সিনোমা আছে, এছাড়া ছেলে পেশেন্ট থাকলে টেস্টিকুলার কার্সিনোমা আছে। এই ফিচার গুলো একটু খেয়াল রাখতে হবে। তোমাদের আজকে তাহলে এতটুকু থাকুক, হ্যাঁ প্রায় 15 ঘন্টা হয়ে গেছে। আর তোমাদের পরবর্তীতে কটা থেকে ক্লাস হচ্ছে? 12টা লেকচার ক্লাস কি আছে আজকে? স্যার আমাদের আর ক্লাস নেই স্যার, ও হয়তো বা ডি ব্যাচের ক্লাস আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে রেসপিরেটরি থেকে এই টপিকগুলো কভার করতে হবে। আর যেটা এই পাঠ্যক্রমটা তোমাদের রিটেনের জন্য খুব ভালো করে ডিটেইল রেডি করতে হবে। এই কারণে যেটা ভাইভাও জিজ্ঞেস করবে, শর্ট কেস লং কেসও জিজ্ঞেস করবে এবং রিটেনেও আসে। তোমরা রিটেনের জন্য একটা ভালো করে রেডি করলে দেখবে যে বাকিগুলো পড়া হয়ে গেছে। এবং অ্যাজমা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এটা ভেরি ইম্পর্টেন্ট। সিওপিডি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ভেরি ইম্পর্টেন্ট। দেখবে ডেভিডসনের মধ্যে অ্যাজমা আর সিওপিডি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দেওয়া আছে। এই ক্রাইটেরিয়া গুলো একটু ভালো মতো রেডি করে রাখতে হবে। রিটেনের জন্য রেডি করলেই দেখবে যে ভাইভা পড়া হয়ে গেছে। তোমাদের রিটেনে যে সব বই বা গাইড যেটাই বলো আছে তোমাদের কাছে নোট, ওগুলো একটু উল্টে দেখবে, তাহলে দেখবে ওখানে অলরেডি গোছানো আছে। আচ্ছা, তোমাদের ধারণা আছে যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর মধ্যে ডিফারেন্স কি? রেসপিরেটরি ফেলিওর মানেই হলো হাইপোক্সিয়া। প্রথম কথা হলো রেসপিরেটরি ফেলিওর মানেই হাইপোক্সিয়া, অক্সিজেন লেভেল কম থাকবে। কিন্তু টাইপ 1 এ কার্বন ডাই অক্সাইড লেভেল নরমাল থাকে, কিন্তু টাইপ 2 তে কার্বন ডাই অক্সাইড লেভেল রেইজড হয়। এইটাই বেসিক ডিফারেন্স, যে রেসপিরেটরি ফেলিওর টাইপ 1 বা টাইপ 2 মানেই হলো হাইপোক্সিয়া থাকবে, কিন্তু টাইপ 2 তে হাইপোক্সিয়ার সাথে হাইপার ক্যাপনিয়া থাকবে, তার মানে কার্বন ডাই অক্সাইড লেভেল বেশি থাকবে। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের কমনেস্ট কজ কি? সিওপিডি। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের কমন কজ হলো সিওপিডি। এছাড়া কারো যদি আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, যদি অ্যাপনিয়া হয়, যেমন কারো রেসপিরেটরি সেন্টার সাপ্রেশন হচ্ছে কোনো ড্রাগের কারণে হোক, কোনো ব্রেইনের কোনো কারণে হোক, তাহলেও টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হবে। কিন্তু অ্যাজমার কারণে বা নিউমোনিয়ার কারণে বা প্লুরাল ইনফেকশনের কারণে বা নিউমোথ্রাক্সের কারণে এই সবই হলো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের মোস্ট কমনেস্ট কজ হলো সিওপিডি। সিওপিডি ছাড়া যদি আপার এয়ারওয়ে কারো অবস্ট্রাকশন হয় কোনো কারণে, যেমন ল্যারিঞ্জিয়াল টিউমার হলো, ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন হলো, তাহলেও হতে পারে। এছাড়া যদি রেসপিরেটরি সেন্টার যদি সাপ্রেশন হয়, তাহলেও টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হতে পারে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। পরীক্ষাতে কতগুলো এক্সাম্পল রেডি করে রাখতে হবে, ভাইবা জিজ্ঞেস করবে, রিটেনেও আসবে, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর এন্ড টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আজকে তোমাদের এতটুকুই থাকুক। তোমরা এই টপিকগুলো একটু ভালো করে দেখবে। আবারও বলি বারবার, তোমরা যতদিন আমাদের কাছে না আসতেছো আমরা সামনাসামনি তোমাদেরকে কেসগুলো দেখাতে পারছি না, কারণ এক্সামিনেশন সামনাসামনি দেখানো এক জিনিস, আর এই ভিডিওতে এইভাবে দেখানো হয় না, কারণ অ্যাঙ্গেল মেনটেন করা যায় না। তবে তোমাদের ইউটিউবে বললাম যে বারবার, ইউটিউবে ম্যাকলিওডের কিছু ভিডিও আছে, এগুলো একটু দেখো, এবং বাংলাদেশি কিছু ভিডিও আছে সুন্দর সুন্দর এক্সামিনারদের, বিশেষ করে এক্সামিনারদের করা যেগুলো, এই ভিডিওগুলো একটু দেখবে। আর তোমাদের সিনিয়র আপু ভাইদেরকে জিজ্ঞেস করলে আমারও অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, ওগুলো একটু দেখতে পারো। এইগুলো একটু দেখতে থাকো, পরে তোমরা আসলে আমরা তোমাদেরকে পরীক্ষার আগেই তোমাদেরকে নিয়ে আসবো এবং এই 10 জন 15 জন করে গ্রুপে ভাগ করব। গ্রুপে ভাগ করে আমরা তোমাদেরকে ছোট ছোট গ্রুপ করে এই এক্সামিনেশন গুলো একটু প্র্যাকটিস করাবো। অসপি এবং টেবিল ভাইবার জন্য যে এক্সট্রা ইসিজি আছে এগুলো আমরা একটু পড়াবো, আমিও পড়াবো, রাজীব স্যারও একটু পড়াবে। তাহলে এই থাকো আজকের জন্য, ভালো থাকো, দোয়া করি তোমাদের। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।